আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমিও তোমার মতো দেখতাম যে এই বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি পাবলিক ইন একটা ট্যাগ লাগাবো, আমি চবিয়ান হব, এরকম একটা স্বপ্ন তোমার মতো আমি দেখতাম। আজকে আলহামদুলিল্লাহ আমি চবিয়ান হয়ে গিয়েছি। ঠিক একইভাবে আগামী কয়েকটা মাস পরে তুমিও বলতে পারো আমার মতো গর্ব করে যে আলহামদুলিল্লাহ আমি পাবলিকের হতে পেরেছি, আমি চবিয়ান হতে পেরেছি। তো কিভাবে হবা, কোন সিস্টেম হবা, কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে, সব বিষয়গুলো আমরা তোমাকে ক্লিয়ারফাই করব এবং স্পষ্ট করে বলে দেবো তুমি এই টপিকটা পড়ো, এই টপিকটা বাদ দিয়ে পড়ো, এইভাবে আগাও, এই জিনিসগুলো গুরুত্ব সহকারে পড়ো, এই জিনিসগুলো বাদ দিয়ে পড়ো। জাস্ট সিস্টেমটা কীরকম হবে সকল বিষয়গুলো তোমাদেরকে আমি সুন্দর মতো বলে দিব। প্রিয় ভাইরা, যারা চবিয়ান হতে চাও, যারা পাবলিকান হতে চাও, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। দ্রুত আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়ে যাবে। আমি তোমাকে বলে দিব তুমি কোন টপিকটা একটু গুরুত্ব দিবা, কোন টপিকটা একটু কম গুরুত্ব দিতে পারবে। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে সিলেবাসটা অনেক বড়। এখন এই সিলেবাসটা যেহেতু বড়, সময় আমার কম, এই কম সময়ের মধ্যে অসীম যেই সিলেবাসটা, এটাকে কীভাবে আমি বন্টন করবো, কীভাবে আমি কোনটা পড়বো, কোনটা বাদ দেবো, এই জিনিস সিস্টেমটা তোমাকে আমি শেখাবো। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমার সাথে একটু যুক্ত হবা। আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হচ্ছ, একটু দ্রুত যুক্ত হবা। হ্যাঁ ভাইয়া, ওকে। প্রিয় ভাইরা একটু আসো, আমরা আজকে সবাই মিলে ক্লাসটা করব, ঠিক আছে? কিভাবে খুব সুন্দর মতো আমি দেখতে পাচ্ছ আমার পিছনে যেটা দেওয়া আছে, এটা এই পাশেই কলা ভবনটা আছে, পুরাতন কলা ভবনটা। এখন যারা মানবিক থেকে পরীক্ষা দিবা বা বিএনএ যারা চান্স পাবা তাদের এই ভবনে না, এখন নতুন ভবন যেটা হয়েছে সেই ভবনের মধ্যে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছি অনেকে আসছো। কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছ, কে কোন জেলা থেকে আসছো একটু জানাবো আমাকে। কারা কারা স্বপ্ন দেখো আমার মতো চবিয়ান হতে চাও, কারা কারা স্বপ্ন দেখো পাবলিকের হতে চাও, তা একটু কমেন্টে জানাও ভাইয়ারা। একটু আমাদেরকে ইনফর্ম করিও যে ভাইয়া আমরা হতে চাই, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা অনেকে আসতেছ, ধীরে ধীরে সবাই চলে আসতেছ। একটু আমাকে কনফার্ম করবা যে সব কিছু ঠিক আছে কিনা ভাইরা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে কিনা একটু কনফার্ম করবা। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া সব কিছু ঠিক আছে। ওকে, তাহলে আমি তোমাকে প্রথমে যেই কথাটা বলেছি ভাইয়া, সেই কথাটা কি, সেই কথাটা একটু আমি রিপিট করি। সেই কথাটা হচ্ছে, তুমি পাবলিকান হতে চাও, তুমি আমার মতো চবিয়ান হতে চাও, তোমাকে কী করতে হবে, তোমাকে একটা স্বপ্ন দেখতে হবে যে আমি ভাই স্বপ্ন দেখি এরকম বিষয়গুলো যাব। তোমার স্বপ্ন হইতে হবে বড় এবং সেই অনুযায়ী তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি স্বপ্ন দেখছো অনেক বড়, বাট তুমি পরিশ্রম করতেছো না, তোমার এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে আজ পর্যন্ত যারাই সফল হয়েছেন, যাদেরকে আমরা সফল হিসেবে চিনি, তারা তাদের প্রত্যেকের পিছনে ব্যর্থতার গল্প আছে, হতাশার গল্প আছে, কষ্ট আছে, ত্যাগ আছে, অনেক বাসনা আছে। তো এই বাসনাগুলো আমাদেরকে নতুন করে শিখাবে আসলে আমাদের কি করা উচিত। তো ত্যাগ ছাড়া, কষ্ট ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না, পাবলিকান হওয়া সম্ভব না। পাবলিকান হইতে হলে তোমাকে কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, দেন উইল বি পাবলিকান অথবা চবিয়ান ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ভাইরা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ, একজন নরসিংদী থেকে আসছো, চিটাগাং থেকে অনেকে আছো। ওকে, হ্যাঁ ঠিক আছে ভাইরা, তাহলে আমি ক্লাসে ফিরবো। আমি ক্লাসের মধ্যে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাই বলবো এবং কেন এটা হলো এবং এর পিছনে রহস্যগুলো কি এবং ভবিষ্যতে কিরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে, যারা এগুলো সুন্দর মতো বলে ফেলবো। হ্যাঁ, তোমাকে বলে দিব, তুমি আস্তে আস্তে এগুলো আলাদা আলাদা করে গেলে একবার, ঠিক আছে ভাইরা? ওকে, এখন আসি ভাই, পড়ো, খেয়াল করো কি বলছি। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? এই যে তোমাদের যে প্রায় আমি বারবার বলি, এই যে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সবচেয়ে কোশ্চেন সহজ হয়। এই যে আমি বলি কথাটা কি এমনি বলি ভাইয়া, এমনি বলি না, এই কথাটা অবশ্যই রহস্য আছে, এই কথাটার পিছনে অবশ্যই যৌক্তিকতা আছে। যৌক্তিকতাটা কি? এই যে কোশ্চেনগুলো তোমাকে যৌক্তিকতা তোমাকে দেখাই দিবে, আঙ্গুল দিয়ে দেখাই দিবে। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অনেক সহজ হয়। কিভাবে সহজ হয়? এই যে টেকনিক, এই যে একটা প্রশ্ন তোমাকে দিলাম, এটা আমার নিজের করা প্রশ্ন না, এটা আমি প্রশ্ন করি নাই, এই প্রশ্নটা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যে সেক্টরটা আছে তারা করেছে, তারা মনে করেছে এই প্রশ্নটা তাদের গুরুত্বপূর্ণ, তারা দিয়েছে। শুধু এরকম না, আর এরকম অহরহ প্রশ্ন আছে যেগুলো সহজ, তোমার কাছে মনে হবে এই সহজ প্রশ্ন, বাট তুমি কি করো, পরীক্ষা হলে গিয়ে জাস্ট ওই নার্ভাসের কারণে এই প্রশ্নগুলো ভুল করে চলে আসছো। যে এই প্রশ্নগুলো খুব সহজ, এই প্রশ্নগুলো তুমি ভুল করে দিয়ে আসো। এই যে দেখো, মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম, এই উক্তিটা যারা একবার হইলো বাংলা বইটা পড়ছে, একবার হইলো প্রত্যেকটা গদ্য পদ্য ভালো মতো পড়ছে, তারা অবশ্য করবে না পারবে।
প্রায় বলি আমি, যারা বাংলা বইটা ভালো মতো পড়ো, বাংলা টেক্সট বইটা ভালো মতো পড়ো, কোন গল্পের কোন লাইনটা, প্রত্যেকটা লাইন স্পষ্ট করে ভালো মতো আয়ত্ত করো, তাহলে দেখবা এগুলো তোমার কাছে ব্যাপারই না, ঠিক আছে ভাইরা? তাহলে মানুষ ধর্ম এই সবচেয়ে বড় ধর্ম, উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? অনেক উত্তর দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি আমার পথ। সেটা কি ভাই? আমার পথ থেকে নেওয়া হয়েছে। তুমি জানো এই গল্পের মধ্যে কাজী নজরুল ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছেন, উনি ওনার শত্রুকে সালাম দেওয়া শুরু করেছিলেন, উনি শিখিয়েছেন, উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে আমরা, মহাত্মা গান্ধী বলেছেন আমরা আছি, হ্যাঁ আমরা আছি না বলে কি বলছেন? আমি আছি। যখন তুমি বলবা আমি আছি, তখন তোমার উপর দায়িত্ব অনেক। যখন তুমি বলে ফেলবা আমরা আছি, তার মানে তুমি কি করলা? তোমার দায়িত্বটাকে অন্যের কাছে চাপাই দিলা। যখন বলবা, যখন কোনো কিছু ত্রুটি হবে, কখন কিছু ভুল হবে, তখন তুমি বলবা কি এটা তো আমি করে নাই, আমরা করেছি, তখন তোমার উপর দায়িত্ব পড়বে না। সেজন্য তুমি দায়িত্ব কি দিবা? কম গুরুত্ব দিবা। সেজন্য উনি বলছেন প্রত্যেকটা কাজে চেষ্টা করবা আমি আছি, নট আমরা। আগে হচ্ছে আমি, দেন হচ্ছে আমরা। বুঝতে পারছো? উনি আমির কথাটা গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে? উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে আমি আছি, আমি। এই পরীক্ষাটা আসে। পাশাপাশি এই যে গল্প থেকে একটা শব্দ আছে কর্ণধার। কি ধরবে? কর্ণধার। এই শব্দ আছে, কর্ণধার শব্দ অর্থ কি? নেতা বা হচ্ছে এরকম টাইপের, যেটা আমরা নেতা মনে করি তাদেরকে কর্ণধার বলি। হ্যাঁ, পরে আরেকটা শব্দ আছে এই গল্পের মধ্যে, আরেকটা শব্দ আছে যে পরীক্ষায় বারবার আসে, শব্দ থেকে বারবার আসে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভাই কুর্নিশ। খেয়াল করো, এটা কি ভাই? সেটা হচ্ছে ভাই কুর্নিশ। কুর্নিশ মানে কি? কুর্নিশ মানে হচ্ছে যে মাথা নত করে এরকম করা, কুর্নিশ করা, সম্মান প্রদর্শন করা, এগুলোকে বলা হয় কুর্নিশ। কি বলা হয়? কুর্নিশ। অর্থাৎ নিজেকে বিলিয়ে দেওয়া, অন্যের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, হ্যাঁ, অন্যের কাছে নিজেকে দাসত্ব হিসেবে প্রমাণ করা, এই যে কুর্নিশ করা, কুর্নিশ, ঠিক আছে? কুর্নিশ, কর্ণধার, এগুলা। পাশাপাশি আরেকটা শব্দ আছে, সেটা কি? সেটা হচ্ছে ঝান্ডা। এই ঝান্ডা শব্দটা পরীক্ষা আছে। ঝান্ডা মানে কি? পতাকা, আগুনের ঝান্ডা। হ্যাঁ, পরে থেকে আরেকটা শব্দ সম্মার্জনা। হ্যাঁ, সম্মার্জনা, এই শব্দটা পরীক্ষা আসে। তুমি দেখবে যে শব্দগুলো আমি বলছি সবগুলো হচ্ছে আমার পথ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে ভাইরা? তাহলে আমার পথ থেকে নেওয়া যে শব্দার্থগুলা একটু ভালো দেখবা। এই গল্প থেকে একটা প্রতি বছর প্রশ্ন আসে। প্রিয় ভাইরা, যারা এবার অ্যাডমিশন দিবা, তারা প্রত্যেকেই আমার পথ, কি পথ? যে আমার পথ। গল্পটা খুবই ছোট, 1.5 পৃষ্ঠা একটা গল্প। এই গল্প থেকে প্রত্যেকটা বছর, প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে প্রশ্ন আসে থাকে। প্রশ্নগুলো কি হয়? একেবারে সহজ টাইপের প্রশ্ন হয়, এরকম ডিপ কোশ্চেন হয় না ভাইরা, ঠিক আছে? ডিপ কোশ্চেন হয় না। তাহলে তোমাকে আমি বলবো যে আমার পথ, কি পথ? আমার পথ। এটা তুমি অবশ্যই পড়ে আসবে, ঠিক আছে? তোমার অনেক কথা বলে ফেললাম, উত্তর হচ্ছে আমার পথ। পরে প্রশ্ন দেখি, খেয়াল করো। তোমার খালি দেখবো আমি ভাইয়া যতগুলি কোশ্চেন তোমাদের দেখাইতেছি, একটা কোশ্চেনও আমার নিজের করা না, নিজের করা না। প্রত্যেকটা কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বোর্ড কর্তৃক নির্মিত, এবং এগুলোতে পরীক্ষা প্রশ্ন আসছে। এখন দেখো তো তুমি পারো কিনা। তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা পরীক্ষা দিয়ে গেছেন এই প্রশ্ন দিয়ে তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা বা তোমাদের সিনিয়র বড় ভাই আপুরা পরীক্ষা দিয়ে গেছেন এই প্রশ্ন দিয়ে। এখন দেখো তো তুমি পারো কিনা। মানে এই প্রশ্ন কিরকম আসে তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য এগুলো করা আর কি, ঠিক আছে? এখন খেয়াল করো কি বলছে? পোশাক শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? এখন এই যে পোশাক যে শব্দটা, আমি আবার বলতেছি, প্রত্যেকবার দেখবা এই যে যেমন গত বছর আসছে কি নগদ, এই যে একটা শব্দ আসছে নগদ শব্দটা আসছে। তারপর আসলে কি তালা, কি শব্দ? তালা শব্দটা আসছে। পরে আসছিল আনারস, কি রস? আনারস। পরে আসছিল হচ্ছে চিনি, কি ভাইয়া? চিনি আসছিল, চিনি। এই যে 4টা শব্দ পরীক্ষা আসছিল বিগত বছর, 2-3-4 বছরের মধ্যে। কি আসছে? পোশাক, নগদ, তালা, আনারস আর হচ্ছে চিনি। এই 4টা শব্দ দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, বিভিন্নভাবে পরীক্ষা প্রশ্ন আসছে, বিভিন্নভাবে। কিভাবে আসছে তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। যেমন এটা দেখতে পাচ্ছ পোশাক শব্দটা কি? সেটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। মনে রাখবা, পোশাক যে শব্দটা আছে এটা হচ্ছে ফার্সি। এরপরে আসি এই যে নগদ যে শব্দটা, নগদ, এই যে আমরা নগদ করি, বিকাশ নগদ করি। হ্যাঁ, এই যে নগদ, আমার কাছে মনে হইতে পারে নগদ মানে বাংলা শব্দ, তোমার কাছে মনে হইতে পারে, বাট নগদ বাংলা শব্দ না, নগদ হচ্ছে আরবি শব্দ। তুমি জানলে অবাক হবা। দেখছো নগদ শব্দটা কি? নগদ শব্দটা হচ্ছে আরবি শব্দ। এখন চিন্তা করো, এই যে নগদ যে শব্দটা আছে, তোমার কাছে মনে হয় এটা বাংলা শব্দ, বাট তুমি ভুল করে আসবা। কারণ ভুল করবা কেন? কারণ আমরা এগুলো ব্যবহার করি, জানি, সেজন্য আমরা মনে করি বাংলা শব্দ। বাট না, তোমাকে গেলে স্পেসিফিক করতে হবে, সবগুলো পড়তে হবে না, সিলেক্টিভ কিছু আছে। যেমন আমাদের সেকেন্ড টাইম গোল্ডেন বেসের মধ্যে একটা পিডিএফ দেওয়া হবে, বাংলা লেকচার 9-10-এর মধ্যে দেওয়া হবে হয়তো, সম্ভবত। এইগুলোর মধ্যে সুন্দর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, মানে আরবি শব্দ তো বাংলা শব্দের মধ্যে অনেক আছে, তোমাকে সবগুলো পড়তে হবে, তুমি সবগুলো মনে রাখতে পারবা,
পসিবল না, তুমি সব মনে রাখতে পারবা না। তোমাকে এমন কিছু জিনিস দিতে হবে যেগুলো তুমি মনে রাখতে পারবা, যেগুলো পরীক্ষা আসে, যেগুলো সিলেক্টিভ কিছু আছে। আম তো সব দিয়ে দিলাম ভাই, আমও যাবে সালাও যাবে। আমি তোমাকে জাস্ট, তুমি দেখবা শীত পেলে পাবা, শীত দিলে দেখবা যে শীত যখন পাবা দেখবা নগর শব্দের আরবি শব্দের মধ্যে দেওয়া আছে, এই পোশাক শব্দটা ফার্সি শব্দের মধ্যে দেওয়া আছে, স্পষ্ট করে উল্লেখ করা আছে। সবগুলো দেওয়া না, জাস্ট কিছু সিলেক্টিভ কিছু দেওয়া আছে। এর পাশে তালা, এই তালা শব্দটা পরীক্ষা, তালা শব্দটা কি শব্দ? পর্তুগিজ শব্দ। কি শব্দ ভাইয়া? পর্তুগিজ শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আছে। পরে আসে কি? আনারস, এটা পর্তুগিজ শব্দ। এই চিনি, এই চিনি যেটা আছে, এই চিনিটা হচ্ছে চীনা শব্দ। কি শব্দ? এই চীনা শব্দ, মনে রাখবা, এটা হচ্ছে চীনা শব্দ, চাইনিজ শব্দ, চায়না, চিনি। ঠিক আছে ভাইরা, নগদ আরবি শব্দ। ওকে, তাহলে এটা পেয়ে গেছে। এরপরে আসি, এবার কি বলছে দেখো, রেইনকোট গল্পে, রেইনকোট গল্পের মধ্যে ডক্টর আফাজ আহমেদ, কে আহমেদ? ডক্টর আফাজ আহমেদ, উনি হচ্ছে প্রিন্সিপাল। উনি কি? উনি ঢাকা কলেজের, উনি ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম হচ্ছে কি? ডক্টর। প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপাল। উনি হচ্ছে প্রিন্সিপাল, উনি হচ্ছে প্রিন্সিপাল। ঢাকা কলেজ, মানে কলেজ হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। রেইনকোট গল্পের মধ্যে আমরা পাই, রেইনকোট গল্পের মধ্যে আমরা এই তথ্যগুলো পাই, এবং এই তথ্যের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, উনি বলছেন পাকিস্তানের শরীরের কাটা বলতে উনি কি বুঝিয়েছেন? উনি কি বুঝিয়েছেন? তোমার গল্প যখন পড়বা, নুরুল হুদা পাই, এই গল্পের মধ্যে কি কি পাই খেয়াল করো। এই গল্পের মধ্যে আমরা যে জিনিসগুলো পাই, যে জিনিসগুলো আমাদের খুব জানা দরকার, আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা দরকার, খেয়াল করো। এই গল্পের নায়ক কে? মানে মূল চরিত্র হচ্ছে কে? নুরুল হুদা। কে ভাইয়া? এই গল্পের মূল নায়ক হচ্ছে নুরুল হুদা। এই নুরুল হুদার স্ত্রীর নাম কি ভাইয়া? এই স্ত্রীর নাম হচ্ছে আসমা। কি ভাইয়া? আসমা। নুরুল হুদার স্ত্রীর নাম হচ্ছে আসমা, এবং এই আসমার ভাইয়ের নাম হচ্ছে কি? মিন্টু। কি নাম? আসমার ভাইয়ের নাম হচ্ছে মিন্টু। কি ভাইয়া? মিন্টু নাম। এখন একটু খেয়াল করো, তাহলে পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরায় প্রশ্ন আসে। এই নুরুল হুদার শ্যালকের নাম কি, বা শ্যালকের নাম কি? শ্যালকের নাম হচ্ছে মিন্টু। নুরুল হুদার একটা ছেলে ছিল, ছেলের বয়স 5 বছর, একটা মেয়ে ছিল, মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। পরীক্ষা প্রশ্ন এগুলো আসে, দেখবা আসে, মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। হ্যাঁ, নুরুল হুদা মোট 4 বার না 5 বার বাড়ি পাল্টায়, এগুলো তুমি পাবা। এবং এর পাশাপাশি তুমি যে জিনিসটা পাবা, বিভিন্ন পরীক্ষায় যে জিনিসটা পাবা, দেখবা পরীক্ষায় এই তথ্যগুলো বেশি আসে। তথ্যটা কি? তথ্যটা হচ্ছে নুরুল হুদা, এই ব্যক্তিটা নুরুল হুদা, এই ব্যক্তিটা তোমার হচ্ছে ঢাকা কলেজের কোন বিষয়ের লেকচারার ছিলেন? পরীক্ষায় এটা আসে। কোন বিষয় লেকচারার ছিলেন? উনি হচ্ছেন কেমিস্ট্রি বা রসায়ন। কোন বিষয়? রসায়ন। হ্যাঁ, রসায়ন। উনি হচ্ছেন রসায়ন বিভাগের উনি লেকচারার ছিলেন। পরীক্ষা এটা আসে, নুরুল হুদা কোন বিভাগের বা কোন বিষয়ের লেকচারার ছিলেন? উত্তর হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন, এই তোমার সেক্টরে তিনি ছিলেন। ঠিক আছে, এখন আসি, রেইনকোট গল্পে ডক্টর আফাজ আহমেদ উনি বলছেন শহীদ মিনার। কি বলছেন? উনি বলছেন শহীদ মিনার থেকে। কি বলছেন ভাইয়া? শহীদ মিনার। এগুলো তোমার হচ্ছে পরিষ্কার প্রশ্ন আসে আর কি। ওকে, এরপরে আসি, এরপর কি বলছেন? এই যে উপসর্গের কাজ কি? পরীক্ষা আসছে। গত ক্লাসে আমি পড়াইছিলাম সুন্দর মতো উপসর্গ জিনিসটা আসলে কি, এটার কাজ কি, এটা কিভাবে হয়, সবগুলো স্পষ্ট করে একেবারে A to Z ক্লিয়ার করে বলেছি তোমাদেরকে। A to Z একবার ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। এখন বলছে কি উপসর্গের কাজ কি, একটু খেয়াল করো, একটু চিন্তা করো। উপসর্গের জিনিসটার কাজ কি? এটাকে বাক্য ছোট করা। তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন বললাম মন। হ্যাঁ, আমি বললাম এই দেখো, বললাম অপমান, বললাম মান। এই যে মান বলছি, মান শব্দটা একটা মানের শব্দ না, মানে একটা শব্দ, কিন্তু এর আগে যখন আমি যোগ করে দিব, এর আগে আমি যখন যোগ করব, সরি, এই যে মান, কি বললাম? মান বললাম। এর আগে যখন আমি যোগ করব কি যোগ করলাম? অপযোগ করলাম, তাহলে অর্থ কি হইলো? অপমান। মান আর অপমান কি সেম জিনিস না। এখন আমি এর আগে যোগ করলাম পরি, কি যোগ করলাম? পরি। এর আগে যোগ করলাম প্রো, কি যোগ করলাম? প্রো। তখন হবে প্রমাণ, তখন হবে পরিমাণ, তখন হবে কি তোমার হচ্ছে অপমান। তো তিনটা রকম হচ্ছে না, সেম হচ্ছে না। নতুন শব্দ গঠন করতেছে, নতুন কি করতেছে? আলাদা শব্দ গঠন হইতেছে, তাই না? আলাদা শব্দ গঠন হইতেছে। তার মানে কি? তার মানে এটা বাক্য ছোট করে না, উপসর্গ কি করে না? বাক্য কিন্তু ছোট করে না। প্রত্যেকটা বাক্য দেখো, বাক্য ছিল, শব্দ ছিল এটা যুক্তি বড় করছে, তার মানে কি? এটা ভুল। বাক্য সংকোচন করে না, উপসর্গের কাজ বাক্য সংকোচন করা না, শব্দ বিয়োজন করা। দেখো তো শব্দ বাদ দিছে কিনা? শব্দ বাদ দেয় নাই, উনি শব্দ অ্যাড করছেন। নতুন শব্দ গঠন করা, এই যে পাইছো, এই যে তার মানে কি? আগে ছিল মান, উপযোগ কইরা বা অপযোগ কইরা পরিযোগ কইরা কি হইলো? আলাদা একটা নতুন শব্দ গঠন করা হইলো। তার মানে কি? উপসর্গ যেটা আছে তার কাজ হচ্ছে কি? তার কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, বুঝতে পারছো কিভাবে হইলো? একেবারে ভেঙে তোমাকে বুঝাই দিলাম। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ
গঠন করা। এরপর আসি, এরপর হচ্ছে আমাদের আগে সিউট ড্রিম বেচ যেটা আছে 13তম যে বেচটা, এই বেচের মধ্যে সিউট বি আর ডি দুইটা একসাথে, একবার দুইটা একসাথে একেবারে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমরা ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। একেবারে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস চলবো, বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস, বড় সাধারণের ক্লাস, এগুলো তোমাদের সমস্যা হয় সলভ ক্লাস। এবং যারা সেকেন্ড টাইম তাদের দেখতে পাচ্ছ লেকচার মডেল টেস্ট হচ্ছে, সাপ্তাহিক মডেল টেস্ট, মেগা মডেল টেস্ট। এবং যারা সেকেন্ড টাইম আছে তোমাদের আগামীকালকে সন্ধ্যা 7:30-এর মধ্যে, সন্ধ্যার মধ্যে তোমাদের আবার পুরস্কার ঘোষণা করা হবে। সবগুলো প্রস্তুতি হয়ে গেছে অলরেডি, আর কিছু কাজ বাকি আছে। যারা নোট শেয়ার করছো আজকে রাত সময় আছে, দ্রুত করে ফেলো। যারা সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে আছো প্রিয় ভাইরা, যারা এখনো নোট শেয়ার করতে পারো নাই, আজকে রাতের মধ্যে করে ফেলবা, কালকে সকাল 12টার মধ্যে তো কমপ্লিট পারো সবগুলো শেষ করে জমা করে ফেলবা, 12টার পরে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবা নোটগুলো সবগুলো সুন্দর সাবমিট করে একটা পুরস্কার জাস্ট লাইভে এসে সুন্দর মতো একটা পুরস্কার ঘোষণা করবো। লাইভে এসে যাতে তোমার নামটা ওঠে সে প্রত্যাশা রাখি। এই নামটা উঠতে কিন্তু পরিশ্রম করতে হবে, সব জিনিসের পরিশ্রমের মাধ্যমে দিতে হবে ভাইয়া। ওকে, পরে আসি। কি বলছে কোনটা সঠিক, কি বলছে ভাই কোনটা সঠিক? এখন দেখো কোনটা সঠিক। তরঙ্গপুঞ্জ, মেঘপুঞ্জ, বৃক্ষপুঞ্জ, পর্বতপুঞ্জ। একটু চিন্তা করলে এখানে একটা জিনিস পাবা, দেখো একটা জিনিস কমন। কি কমন? পুঞ্জ শব্দটা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোত্থেকে আসছে, এই প্রশ্নটা কোত্থেকে আসছে? হ্যাঁ ভাইয়া, এই যে এই প্রশ্নটা আসছে বচন থেকে। কি থেকে আসছে? বচন থেকে পরীক্ষা প্রশ্নটা আসছে, বচন থেকে পরীক্ষা প্রশ্নটা আসছে। এখন বচন যেগুলো আছে, বচন, এই বচন যেগুলো আছে এগুলো থেকে পরীক্ষা প্রশ্নটা আসে। এখন প্রায় দেখা যায় ছোট মরিচ থেকে ঝাল বেশি, তুমি জানো। এই ছোট জিনিস, ছোট ছোট টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে, যেগুলো মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো থেকে আসে। এই যে বচন, এই বচন খেয়াল করো, মেঘপুঞ্জ আর হচ্ছে বৃক্ষরাজি। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে তোমার কি শব্দের ক্ষেত্রে স্বভাবতই বসে। যেমন যেমন আমি বললাম বৃক্ষ, বৃক্ষ, খেয়াল করো, বৃক্ষর সাথে কি বসে? আমি যখন বলবো অনেকগুলো বৃক্ষ, তার মানে কি বৃক্ষ রাজি বলতে হবে। কি বলতে হবে? বৃক্ষ রাজি বলতে হবে। এখন কিন্তু শব্দ আছে স্বভাবতই, স্বভাবতই প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। আবার কি বললাম, এই যে পর্বত আছে না, পর্বত, এর সাথে কি হয়? পর্বত, খেয়াল করো, পর্বত, পর্বতের সাথে রাজি যুগ হবে না। পর্বত যেটা আছে এর সাথে পর্বত মালা যোগ হয়। কি হয়? মালা যোগ হয়। তাহলে পর্বত মালা হয়, পর্বত মালা হয়। বৃক্ষ রাজি হয়, পর্বত মালা হয়। পরে কি বৃক্ষ পুঞ্জ বলছে, এটা ভুল। পরে তরঙ্গ পুঞ্জ বলছে, তরঙ্গ রাজি হয়, তরঙ্গ রাজি, তরঙ্গ মালা, এরকম হয়। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও আমার ভুল। তাহলে সঠিক কোনটা? মেঘ পুঞ্জ, রাইট, মেঘ পুঞ্জ, এটা হচ্ছে আমার সঠিক। এখন আসি, একটু খেয়াল করো, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে জাস্ট প্রাণীবাচক, হ্যাঁ প্রাণীবাচক যে শব্দের ক্ষেত্রে শুধুমাত্র কিছু শব্দ আছে, শুধুমাত্র শুধু প্রাণীবাচক যেগুলোর প্রাণ আছে, এরকম শব্দের ক্ষেত্রে শুধুমাত্র মানে বচন পড়বে। কিরকম বচন? এই দেখাও, গণবৃন্দ, গণ একটা শব্দ, গণ হচ্ছে কি বৃন্দ, গণবৃন্দ, মণ্ডলী, হ্যাঁ মণ্ডলী বর্গ, গণবৃন্দ, মণ্ডলী বর্গ, এই চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড শুধুমাত্র ব্যক্তিবাচক ক্ষেত্রে, ব্যক্তিবাচক ও প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। কোন দুইটা? এই যে এগুলা, এই যে এগুলো, এগুলো বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক, প্রাণীবাচক মানে প্রাণীবাচক, যেগুলো প্রাণ আছে, এই শব্দ, এই শব্দগুলো শুধুমাত্র শব্দগুলোর ক্ষেত্রে কাটবে। যেমন উদাহরণ দিই, গণ, যেমন বললাম সভাপতি, জনগণ, 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 এই যে জনগণ বললাম, প্রাণ আছে না? প্রাণ আছে। পরে বললাম শিক্ষক বৃন্দ, হ্যাঁ মন্ত্রীবৃন্দ, হ্যাঁ তারপরে কি শিক্ষক মণ্ডলী বলা যায়, হ্যাঁ ব্যক্তিবর্গ, ব্যক্তিবাচক ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু কিছু শব্দ আছে, মনে রাখবে, আমি তোমাকে একবার শিখাই, ধরে ধরে শিখাই দিচ্ছি। কিছু শব্দ আছে যেগুলো প্রাণীবাচক, প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক, মানে প্রাণ আছে আবার নাই, দুজনের ক্ষেত্রে ব্যবহার হয়। আবার বলতেছি, কিছু শব্দ আছে, কিছু বচনবাচক শব্দ আছে যেগুলো প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে কি হয়? ব্যবহার হয়। এরকম শব্দ কি কি মনে রাখবা? একটা হচ্ছে কুল, একটা হচ্ছে কুল, একটা হচ্ছে সকল, একটা হচ্ছে সকল, একটা হচ্ছে সব, একটা হচ্ছে সমূহ, একটা কি সমূহ। কুল সকল সব সমূহ, জাস্ট শেষ। কুল সকল সব সমূহ, কুল সকল সব সমূহ, এটা মনে রাখতে পারলে যে কুল সকল সব সমূহ, এই ওয়ার্ডগুলো ব্যক্তিবাচক ক্ষেত্রে ব্যবহার হয়, বস্তুবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। ক্লিয়ার? আমি বললাম মানুষকুল, মানুষকুল, আবার বলতে পারবো পাখিকুল, বলতে পারবো না? বলতে পারবো, ঠিক আছে? ওকে ওকে, এই যে বুঝতে পারছো, আফিয়া আলম বলতে বলছো, ওকে সিদ্ধাতুল বলে ফেলছো ভাইয়া, ওকে ক্লিয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো। আর কি শব্দ আছে যেগুলো শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে, অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। ওকে, পরে আসি, দেখো এই যে দেখো, এটা হচ্ছে কোত্থেকে? এটা হচ্ছে আমার একেবারে বাংলা টেক্সট বইয়ের প্রথম গল্প, অপরিচিতা, অপরিচিত থেকে আসছে। স্টেশনে
কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো। স্টেশনের মধ্যে অনুপম একটা জিনিস রেখে চলে গেছে, একটা জিনিস রেখে চলে গেছে। এই জিনিসটা কোন জিনিসটা? পরীক্ষা প্রশ্ন আসে এটা। এটা কি বই? অনুপম কি বই পড়ে? অনুপম কি ব্যাটারি ফেলে চলে গেছে? অনুপম কি ক্যামেরা ফেলে চলে গেছে? অনুপম কি চশমা ফেলে চলে গেছে? বলো তো দেখি, অনুপম আসলে কি ফেলে চলে গিয়েছিল? কি ফেলে? এই তো গুড, সবাই বলতেছে ক্যামেরা। এটা উত্তর কি ভাইয়া? স্টেশনে কি ফেলে রেখে অনুপম চলে গেল? সের উত্তর হচ্ছে আমার এই ক্যামেরা ফেলে চলে গেছেন। উনি ক্যামেরা ফেলে চলে গেছেন। গেট আউট। ক্যামেরা ফেলে আউট হয়ে গেছেন। ক্যামেরা ফেলে আউট হয়ে গেছেন। ঠিক আছে, ক্যামেরা। ওকে, পরবর্তী আসি। টেম্পারেট, এটা পারবা না ভাইয়া? যারা শব্দটা ব্যবহার করো, এই মাথা গরম করিস না, টেম্পারেচার বাড়াইস না, তার মানে কি? তার মানে কি? টেম্পারেচার এমন একটা ওয়ার্ড যেটাতে কি বুঝাবে? উপসর্গ বুঝাবে না, লেনদেন বুঝায়। লেনদেন বুঝায় না। টেম্পারেচার, টেম্পারেট শব্দের অর্থ কি হবে? টেম্পারেট শব্দের অর্থ কি? একবার ইজি না ভাইয়া? এখন দেখো, আমরা দৈনন্দিন যেগুলো ইউজ করি, আমরা পত্র পত্রিকায় বলো, দৈনন্দিন জীবনের সাথে প্রত্যেকটা শব্দ রিলেটেড। এমন শব্দ ছবিতে খুব কম আসে যেগুলো তুমি রিলেট করতে পারো না, যেগুলো তুমি বাস্তব জীবনে শোনো নাই কখনো, এরকম শব্দ তুমি পাবা না। এমন মানে কোশ্চেনগুলি এমন কোশ্চেন হয় যেগুলো তুমি হয় তোমার কাছে মনে হবে যে তুমি আগে শুনছো, আগে তুমি শুনেছ যে এই শব্দটা হয়তো আমি শুনেছি। যেমন টেম্পারেট শব্দটা তুমি শুনছো না ভাইয়া? অবশ্যই শুনছো, যদি একটু পড়াশোনার মধ্যে থাকো তুমি অবশ্যই শুনছো। এই টেম্পারেট, এই টেম্পারেট শব্দের হচ্ছে কি? এই যে গুড, নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি? গরমও না ঠান্ডাও না, মোটামুটি। বুঝছো? গরমও না ঠান্ডা না, এটা হচ্ছে মোটামুটি। মোটামুটি। তো টেম্পারেট শব্দের অর্থ কি? নাতিশীতোষ্ণ। ঠিক আছে, নাতিশীতোষ্ণ। ক্লিয়ার? এরপরে আসবো, এরপরে কি হবে এটা আসবো, ক্লিয়ার হবে। দেখেন এই শব্দ দিয়েছি তোমাকে যেগুলো গুরুত্বপূর্ণ। ট্যাক্স এক্সেমশন, কর মৌকুফ। পরে কি বলছে? টেকনিক্যাল, কারিগরি, টেকনিক্যাল কারিগরি। টেলিগ্রাম, তার বার্তা, টেলিগ্রাম, এই যে টেলিগ্রাম যেভাবে করো তার বার্তা। পরে কি বলছে? টেলিস্কোপ, দূরবীন, টেলিস্কোপ দূরবীন, হ্যাঁ টেলিস্কোপ দূরবীন হবে। পরে টেম্পোরারি, অস্থায়ী, টেম্পোরারি অস্থায়ী। টেম্পারেট, এই যে টেম্পারেট শব্দ নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ। পরে কি? টেনেট শব্দের হচ্ছে প্রজা। পরে হচ্ছে কি? টেনেন্সি, টেনেন্সি শব্দ হচ্ছে প্রজাসত্ব, প্রজাসত্ব। এই জিনিসগুলো খুব সুন্দর মতো দেখে রাখবা ভাইয়ারা। বিশ্বাস করে ভাই, আমি আমার এখন আফসোস লাগে, পোলাবানগুলো এখনো ফেল করে, মানে পাস তো দূরের কথা ফেল করে, এই প্রশ্ন পাওয়ার পরে ফেল করে। ভাই তুমি ঠিক আছে, তোমার ইংলিশ দুর্বলতা আছে, ঠিক আছে মানলাম তোমার ইংলিশের দুর্বলতা আছে। আরে ভাই, একটা মানুষ তো 3টা সাবজেক্ট দুর্বলতা থাকে না। তোমার হয় ইংলিশ কম পারো তুমি, বাট তুমি জিকে ভালো পারো, তুমি বাংলা ভালো পারো, তোমার ইংলিশ দুর্বলতা আছে, তোমার জিকে দুর্বলতা আছে, ঠিক আছে তুমি বাংলা বেস্ট দাও, বাংলা তোমার সর্বোচ্চ নাম্বার উঠাও। তুমি বাংলায় দুর্বলতা, ইংলিশ আছে, জিকে আছে, তুমি ওটা তো ভালো করো, আইকিউ আছে, তুমি ওটা ওগুলো তো ভালো করো, তুমি ইন্টারনেটে ওগুলো তো পাস করো, যেটা তুমি ভালো পারো সবচেয়ে, সেই জিনিসে তুমি সবচেয়ে বেশি নাম্বার উঠাও, তাহলে তোমার মেরিট পজিশন আগে চলে আসে। বোকামি করো কেন? বোকামি করার কারণে চান্স পায় না। মানে ঠিক আছে ভাই, তুমি তো সব বিষয় পারফেক্ট না, তুমি সব সমান পাবে এরকম না তো। আমরা তো মানুষ, আমরা একটা দুর্বলতা থাকবে, একটা উইকনেস থাকবে, একটা স্ট্রং থাকবে, এরকমই তো, এরকম নিয়েই তো আমরা বাঁচি থাকি। তো তুমি কেন ঘাবড়িয়ে যাও? তুমি যেটা স্ট্রং সেইটাই যাতে তোমাকে একটা নাম্বার কাটতে হলে তোমাকে বলে কাটতে হয়, নাম্বার কাটতে হলে তোমাকে যাতে বলে কাটতে হয়, এরকম প্রিপারেশন নিতে হবে তোমাকে। ঠিক আছে ভাইরা? ওকে, এরপরে আসি ভাইরা। তাহলে বুঝতে পারছেন এগুলা? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, মনে রাখবেন, একটু কষ্ট করে মনে রাখবেন। জানি কষ্ট হবে, জানি প্রেশার লাগবে, জানি মনে হবে এত বেলা কিভাবে মনে রাখবো, তারপর ভাইয়া নিজে সান্ত্বনা দিতে হবে, তারপর নিজেকে সান্ত্বনা দিতে হবে যে আমাকে পড়তে হবে, বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স পেতে হবে, আমার মা বাবাকে আমাকে খুশি করতে হবে, আমার মা বাবা মানুষকে বলতে পারবে যে আমার মেয়ে, আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মেয়ে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই গর্বের কারণটা যাতে তুমি হইতে পারো। মানে তোমার মা বাবা তোমাকে গর্ব করে বলবে যে আমার মেয়ে, আমার ছেলে কষ্ট করে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যাতে গর্ব করে বলতে পারে। যেমন আমি বাসায় গেলে আমার মা বলতে পারে গর্ব করে আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মা বলতে পারে, তখন আমার শুনে ভালো লাগে, আমার মায়ের হাসি নিয়ে বলে, তখন আমার খুব ভালো লাগে, এই প্রশান্তিটা পাই। এই প্রশান্তিটা পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে ভাই, তোমাকে পরিশ্রম করতে হবে। তোমাকে পৃথিবীতে জিনিসটা হচ্ছে এরকম, কেউ কাকে স্পেস দেয় না, কেউ কাকে সুযোগ দেয় না, তোমাকে সুযোগ করে নিতে হবে ভাইয়া, করে নিতে হবে, চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিবা এরকম না, চেষ্টা চালিয়ে যাও। আজকে অথবা কালকে অথবা পরশু সফল তুমি হবে ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা উপরে আছেন, উনি সর্বক্ষণ তোমাকে দেখতেছেন, উনি সর্বক্ষণ তোমাকে অবজারভেশন করতেছেন, ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা ভালো কিছু দিবেন তোমাকে। ঠিক আছে ভাইরা? ওকে ওকে, তাকে পরে আসি। দেখো কি বলছে, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? এটা বলছে না ভাইয়া? কিছুক্ষণ আগে বলছে তোমাকে, একটু
কিছুক্ষণ আগে তোমাকে আমি বলছি রেনকুর গল্পে নুরুল হুদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? উত্তরটা কি হবে? হ্যাঁ, হি ইজ লেকচার ইন কেমিস্ট্রি। সেটা কি? এই যে লেকচারার হচ্ছে কেমিস্ট্রি মানে রসায়ন, কেমিস্ট্রি মানে কি রসায়ন বিভাগের উনি লেকচারার ছিলেন কি রসায়ন বিভাগে। ঠিক আছে ভাইরা? ওকে ওকে, পরে আসি, দেখো পরেরটা আসি, পরেরটা খেয়াল করো। হ্যাঁ, সি নাম্বারটার উত্তর। পরেরটা কি বলছে? কোন শব্দে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? এই যে দেখো এই শব্দটা প্রতিবার আসে। তুমি ভাই এই যে দেখো তৃষ্ণা, তোমার কাছে মনে হইতে পারে, আমি এখন যদি অনেক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করি পারবে না, এই শব্দটা পারবে না, মানে ভুল করবে। কারণ কি? তুমি জানো না, তুমি সবসময় পড়ে আসো তৃষ্ণা, তোমার কাছে মনে হইতে পারে এটা তো স প্লাস ইও আকার, তোমার কাছে এটা মনে হইতে পারে, তোমার কাছে এটা মনে হয়। কারণ কি? তুমি দেখে অভ্যস্ত, বাট তুমি এটা যে কিভাবে হইলো তুমি এটা জানো না। এই যে তৃষ্ণা বানানটা যেটা দেওয়া আছে, তৃষ্ণা বানানটা খেয়াল করো তো, তোমার কাছে মনে হইতে পারে এটা মূর্ধন্য স প্লাস ইও আকার, এরকম মনে হইতে পারে, বাট না, এটা এরকম না। এটা কিরকম? এটা হচ্ছে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য যখন দিবা এর সাথে যোগ করলে এটা হবে, এই যে এটা হবে, বুঝতে পারছো? এটা হবে। তাহলে পাইছো? এটা মানে কি? যে এটা হবে, এই যে এটা হবে, যেটা হবে, বুঝছো? তাহলে কি মূর্ধন্য স প্লাস মূর্ধন্য যোগ করলে আমার কোনটা হয়? যেটা হচ্ছে এটা হচ্ছে এটা। তাহলে এখন যদি পরীক্ষা প্রশ্ন করে এইখানের মধ্যে মূর্ধন্য স আছে কোনটার মধ্যে, হ্যাঁ তুমি পারবা, এই যে এটার মধ্যে এটা। এখন ধরে নিলাম তুমি জানো না এটা কিভাবে তৈরি করে, তুমি জানো না। তুমি জানো যে রিকার, রেফ, রফলা আর মূর্ধন্য স এগুলোর পরে মূর্ধন্য স, তুমি এটা জানো। তখন দেখতে পাচ্ছ রিকার, এই যে রিকার এখানে আছে, তার মানে তারপরে কি হবে? অবশ্যই মূর্ধন্য স, তার মানে এটার মধ্যে আছে, তার মানে কি আমার এর মধ্যে আছে। এবার চিন্তা করবা আর চেষ্টা করবা পরীক্ষার মধ্যে যত বাদ দিতে পারো। অপশন দেখবা এটার মধ্যে নাই, তুমি শিওর, অন্যের মধ্যে নাই, এটা তুমি শিওর। তুমি অপশন বাদ দেওয়া শিখবা যে এটা হবে কিনা, এটা হবে কিনা, বাদ দেওয়া শিখবা। তখন তোমার কাছে অ্যান্সার করাটা বা অ্যান্সার সঠিক হওয়া সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক আছে? তৃষ্ণা। ওকে, তাহলে কি উত্তর কি? উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা। পরবর্তী কোশ্চেন, এটা সিইউসি ইউনিটটা আমার কিছুদিন পর শুরু হয়ে যাবে। এটার মধ্যে জাস্ট এটা কিন্তু অ্যাকাউন্টিং নাই, ম্যানেজমেন্ট নাই, এখানে তোমার হচ্ছে ফিনান্স নাই, এখানে পুরোটাই ভিন্ন আইবি প্যাটার্নের পরীক্ষা হয়, কিন্তু প্রশ্ন সহজ হয়। এখানে পুরোটা আইবি প্যাটার্নের পরীক্ষা হয়, কিন্তু প্রশ্ন সহজ হয়। বিশ্বাস করে প্রশ্ন সহজ হয়, বুঝতে পারছো? প্রশ্ন সহজ হয়, চিন্তা করতে হবে, ঘাবড়ে যাও না। কোনো কিছু পৃথিবীতে কোনো কিছু কঠিন না, যদি তুমি চেষ্টা করো, লেগে থাকো, তাহলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? ওকে, এরপরে আসি অপরিচিত গল্পটি প্রথম কি বলছে? প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তোমাদের কাছে বলবো আমি, তোমরা প্রত্যেকটা গল্পে কোথায় প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই যেগুলো একটু মাথায় রাখবা। হয় তোমার মনে থাকবে না, ঠিক আছে, বাট চেষ্টা করবা প্রতিদিন একটু দেখে রাখার জন্য চেষ্টা করবা, কারণ এগুলো থেকে ঘুরে ফিরে আসেই। ঠিক আছে? এগুলো থেকে ঘুরে ফিরে আসবেই। ওকে ভাইরা, তাহলে এগুলো আসবে, তাহলে একটু গুরুত্ব সহকারে দেখবা। অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে সবুজ পত্র পত্রিকায়, সি নাম্বারটা। হ্যাঁ, উত্তর হচ্ছে কি সবুজ পত্র পত্রিকা আমার কি হয়, এটা হচ্ছে আমার প্রকাশিত। এটা মনে রাখতে হবে, তোমাকে একটু মনে রাখতে হবে, কষ্ট হবে, মনে রাখবা। এই গল্পের মধ্যে বিয়ের সময় অনুপমার বয়স ছিল কত? বিয়ের সময় অনুপমার বয়স ছিল 23 বছর। কত বছর? 23 বছর। আর আজ তার বয়স হচ্ছে 27 বছর। আজ তার বয়স 27, বিয়ের সময় তার বয়স 23। কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল 15, আজ তার বয়স হচ্ছে 19। কত বছর? 19 বছর। তাহলে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে, অনুপমের বয়স কত আজকে? 27 বছর। অনুপমের বিয়ের সময় বয়স কত ছিল? 23 বছর। কল্যাণীর বিয়ের সময় বয়স কত ছিল? 15 বছর। কল্যাণীর আজকে বয়স কত? কল্যাণীর আজকে বয়স হচ্ছে 19 বছর। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে পারো হয়রা। ওকে, পরে দেখো বিদেশি উপসর্গের দৃষ্টান্ত হলো মানে কি? এখানে একটা শব্দ তো আছে যেটার মধ্যে বিদেশি উপসর্গ আছে। আমি তোমাদের পড়াইছিলাম গত ক্লাসে ভাইয়া, ও ঘা অজ অনা আন আপ ইটি উন কতকুনি পাতি বি রাম সা সুঘা, এই যে 21টা উপসর্গ বাংলা আছে, এগুলো মঙ্গল রাখতে পারলে বাকিগুলো কেল্লা ফতে। দেখো এই যে অনা, এই যে না শব্দ যেটা আছে, না, এই না শব্দটা হচ্ছে ফার্সি উপসর্গ, ফার্সি। হ্যাঁ, বেকার বর কম ধরে বদ না, এই যে না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো, এর মানে হচ্ছে যে নাটা হচ্ছে ফার্সি উপসর্গ। তার মানে এই যে না, হ্যাঁ না, এই নাটা হচ্ছে আমার ফার্সি বা বিদেশি উপসর্গ। ফার্সি অর্থাৎ বাংলা আর তৎসম ছাড়া বাকি যত উপসর্গ সবগুলো বিদেশি। তার মানে বিদেশি কোনটা? ফার্সি মানে বিদেশি, তাহলে না হচ্ছে বিদেশি। এবার মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, 18 বছর বয়স কবিতায় বয়সের কানে আসে মানে 18 বয়স, মানে কি বলছে? 18 বছর বয়স কবিতায়, মানে 18 বছর বয়স কবিতায় বয়সের কানে আসে, মানে এই বয়সের কানে কি আসে?
18 বছর বয়সের কবিতায় মানে কানে কি আসে, যন্ত্রণা আসে। তোমাদের কবিতাটা ভালো মতো পড়ছো, কবিতাটা ভালো মতো পড়েছো, হয়তো ভালো বলতে পারবা। 18 বছর বয়স কবিতায় মানে এই বয়সে মানে 18 বছর বয়সে কানে কি আসে? কানে আসে মন্ত্রণা। কি আসে? মন্ত্রণা আসে। জানো কানে কি আসে? মন্ত্রণা আসে। এই তো, তাহলে কানে আসে কি? মন্ত্রণা আসে। আমার মনে হয় সর্বশেষ কোশ্চেন মনে হয় এটা। হ্যাঁ, সর্বশেষ না, আরো দুইটা আছে। দেখো তাহলে কি বলছে, দেখো আরবি উপসর্গ। আরবি উপসর্গ গঠিত শব্দ কোনটা? এখন তুমি কিভাবে বুঝবা? গত ক্লাসে হয়তো এটা দেখাইছিলাম এরকম একটা প্রশ্ন, গত ক্লাসে এরকম একটা প্রশ্ন তোমাকে দেখাইছিলাম। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এই যে দেখো আরবি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটা? কোনটা আরবি উপসর্গ কয়টা আছে মনে রাখবা? আজ আম খাস 6টা আছে, 6টা। জাস্ট আরবি উপসর্গ কয়টা? 6টা আছে, জাস্ট মনে রাখবা। আম খাস গড় বাজে খায়ের বাজে, ও আম খাস লা, সরি ভুলে গেল। এটা হচ্ছে আম, এটা হচ্ছে আম, এটা হচ্ছে খাস। হ্যাঁ, লা এটা হচ্ছে কি? লয়কার লা। এটা হচ্ছে গড় বাজে খয়ের মানে হচ্ছে উত্তম, খয়ের। হ্যাঁ, ঠিক আছে, খয়ের। তাহলে আম খাস লা ঘর বাজে খয়ের, এই যে শব্দগুলা এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এখন দেখো তো এই 6টার মধ্যে কোনটার মধ্যে, কোন অপশনের মধ্যে এই 6টার মধ্যে একটা আছে? এই যে খাস মহল। দেখছো খুব সহজে পেয়ে ফেলাম না? বাস মনে রাখতে হবে তোমাকে, আম খাস লা ঘর বাজে খায়, শেষ। আম খাস লা খয়ের বাজে ঘর। এবার মনে রাখতে হবে, তুমি তোমার আজকে হবে না। ও ভাই, আমার কি আজকে একদিন হয়েছে? আমার কি একদিন হয়েছে? আমি পড়েছি, পড়ার পর আবার তোমাদের পড়াইতেছি, আস্তে আস্তে আমার মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে গেঁথে গেছে, কারণ বললে মুখ দিয়ে চলে আসে। তোমাদের এরকম হবে ভাই, তোমাদের এরকম হবে। কারণ তুমি যদি ভেবে নাও যে আমার তো মুখস্থ না, আমারও প্রথম মুখস্থ হয় নাই ভাই, আমারও প্রথম মুখস্থ হয় নাই, আমারও তোমার মতো প্রথম মুখস্থ হয় নাই, বাট আমি আস্তে আস্তে মুখস্থ করে ফেলছি। আমি হাল ছেড়ে দিই নাই তো, কারণ আমি স্বপ্ন দেখতাম আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, চিন্তা করতাম যে আমাকে পাবলিকে পড়তে হবে। তো আমি কি করতাম? কষ্ট হইতো, আমার কষ্ট হইতো, বাট আমি কষ্ট মানে কি করতাম? হাল ছাড়তাম না, হাল ধরে রাখতাম। বুঝতে পারছো? তাহলে তোমার কষ্ট হবে আমি জানি। আরে ভাই, তুমি এগুলো পড়তে নতুন পড়তেছো, তোমার কাছে মনে হবে যে এগুলো তো পারা খুব কঠিন, মনে রাখা অনেক কঠিন মনে হবে। বাট তোমার মাথায় সিগন্যাল দিতে হবে যে অন্য ভাইয়েরা পারলে আমি পারবো না কেন? আমিও তো তাদের মতো শিক্ষা দিয়েছিলাম, আমিও তো তোমার মতো একসময় শিক্ষা দিয়েছিলাম। তোমার মতো বসে, তুমি যেখানে আজকে বসে আসো সেখানে হয়তো আমিও একদিন বসেছিলাম না? আমি ছিলাম। আমিও তখন ভাবতাম যে আমার কাছে এগুলো কঠিন লাগছে, সেগুলো হয়তো আমার দ্বারা হবে না, ভাবতাম না? আমিও ভাবতাম, কিন্তু জাস্ট পরক্ষণে চিন্তা করতাম, না আমি যদি এটা ভেবে নেই যে পড়বো না, তাহলে আমি পারবো না, তাহলে আমি পাবলিকের হতে পারবো না, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না। তখনই আবার পরক্ষণে আবার কি করতাম? জিদ করে পড়তে বসে পড়তাম, তখন আবার মুখস্থ করার চেষ্টা করতাম, মুখস্থ হইতো না, চেষ্টা করতাম, আস্তে আস্তে হইতো। ওকে ভাইয়ারা, তাহলে এটা হয়ে গেছে। পরে আসি, দেখো নাগরিক কবি। কি কবি? নাগরিক কবি উপাধিটি নিজের কোন কবির জন্য প্রযোজ্য? নাগরিক কবি, মনে রাখবা, নাগরিক কবি শামসুর রহমান। কে ভাইয়া? শামসুর রহমান। শামসুর রহমান, উত্তরটা শামসুর রহমান, মনে রাখবা, নাগরিক কবি উনি হচ্ছে শামসুর রহমান। প্রিয় ভাইরা, ক্লিয়ার হয়েছে? আমাকে একটু বলবা ভাই হয়েছে কিনা? হ্যাঁ, নাগরিক কবি কে? নাগরিক কবি উপাধিটি হচ্ছে শামসুর রহমানের। কার? শামসুর রহমানের। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার, অপরিচিত গল্পের নায়কের পণ্ডিত মশাই কোন ফলের সঙ্গে তুলনা করেছেন? একেবারে গল্পের শুরুতে বলা হয়েছে। হ্যাঁ, তার ছোটবেলায় তার পণ্ডিত মশাই তাকে মাকাল ফল আর শিমুল ফুল। তাহলে কি ফলের নাম কি ভাইয়া? ফলের নাম হচ্ছে মাকাল ফল। আর ফুলের নাম কি ভাইয়া? আর ফুলের নাম হচ্ছে আমার শিমুল ফুল। কি ফুল? শিমুল ফুল। কি ফুল ভাইয়া? শিমুল ফুল। শিমুল ফুল, মাকাল ফল। তাহলে মনে রাখবা দুইটা জিনিস, একটা ফুলের নাম, এটা ফলের নাম, এটা ফুল, একটা ফল। ফুলের নাম হচ্ছে শিমুল, ফলের নাম হচ্ছে মাকাল। তাহলে উত্তর কোনটা হবে? এখানে কি বলছে? এখানে বলছে কি? এখানে বলছে ফল। কি বলছে? ফল, তাহলে মাকাল। তাহলে উত্তর হচ্ছে মাকাল, শেষ। তাহলে উত্তর মাকাল। প্রিয় ভাইরা, আশা করে বসতেছো? এই তো ফাতেমা খাতুন বলেছে কি, সামিয়া সামি বলছো, একাবুনাসা জ্যোতি বলছো, রিফাত জান্নাত রুমি, চান্দিদা আক্তার সামান্তা, হ্যাঁ, তানহা নূর, ঋতু দাস, হ্যাঁ এই তো বলতেছো। কাশ্মীরে চলে আসছো, বলা হচ্ছে আফরিনা, রুফাইদা আনসারিয়া ইসলাম। ওকে, তোমরা অনেকে সুন্দর করে বলছো, ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করছো আশা করি। এই ছিল আজকে ক্লাসে পড়া এবং সর্বশেষ কোশ্চেন। আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন হচ্ছে আমার এটা, কোনটির ভাষা গঠনের প্রত্যক্ষ ভূমিকা নেই? প্রত্যক্ষ মানে হচ্ছে ডিরেক্ট, মানে সরাসরি কোনো কি নাই, সংযোগ নাই। এই যে আমি কথা বলতেছি,
চেষ্টা করো, চিন্তা করো তো, জাস্ট ব্রেনে চিন্তা করো। আমি যে কথা বলতেছি, কথা বলার সময় কী লাগতেছে আমার জীবন লাগতেছে না? জীবন স্যার কথা বলতে পারতাম না কিন্তু, তাহলে আমার জীবন লাগতেছে। পর আমার ফুসফুস, এই যে আমি দম ছাড়তেছি ভাইয়া, ফুসফুস লাগতেছে না ভাইয়া? লাগতেছে, তাহলে আমার ফুসফুস লাগতেছে। এই যে কথা বলার সময় প ফ ব ব আমার উচ্চারণ করছি না আমি, মানে পবর্গের ধ্বনিগুলো উচ্চারণ করছি না, করছি, তাহলে মানে তালু লাগছে আমার। তাহলে আমার তালু লাগছে, ফুসফুস লাগছে, আমার যকৃত লাগছে, মানে জিহ্বা লাগছে, জিহ্বা। কিন্তু আমার যকৃত যেটা আছে এটা কিন্তু আমার সরাসরি লাগে নাই। হওয়ার পরোক্ষভাবে সাহায্য করছে, বাট সরাসরি এই যে মুখটার মধ্যে যা আছে সেগুলো হচ্ছে আমার কি ভাষা গঠনের ভূমিকা রাখে, বাট এই যে যকৃত বা লিভার যেটা আছে, লিভার, হ্যাঁ আমাকে বলো লিভার যে তোমার ভাষা গঠনের ভূমিকা রাখবে? লিভার কি ভাষা গঠনের ভূমিকা রাখবে? রাখবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই সঠিক উত্তর এটা। ওকে, তাহলে বুঝতে পারছো কত সুন্দর করে শিখাই দিলাম না ভাইয়া? একেবারে প্র্যাকটিক্যালি দেখাইছি কিভাবে হইলো, কোন জিনিসটা কিভাবে হইতেছে, একেবারে সুন্দর মতো। হয়তো ঘাম ঝরতেছে আমার শরীর দিয়ে, বাট আমি চাই, আমি যেভাবে স্বপ্ন দেখতাম, আমি তোমাদের মতো টেবিলে বসে কাজ যখন করতাম তখন ভাবতাম ভাইয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমিও পারবো, আমার দ্বারা সম্ভব। তো নিজের মধ্যে হিম্মত নিতাম যে আমার দ্বারা আসলে সম্ভব। ভাইয়া বলছে যেহেতু সম্ভব, আমরা সম্ভব, আমি তাকে প্রমাণ করে দেখাবো যে আমি পারি, আমার দ্বারা সম্ভব। আজকে পরে হয়তো কঠিন লাগতে পারে, আজকে অনেকে পারছে, আমি পারি নাই, আমার উত্তর ভুল হয়েছে, অনেকে উত্তর দিতে পারছে, আমার ভুল হয়েছে উত্তর, আমি পারি নাই। তার মানে এই না যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, পাবা ভাই পাবা, তুমি চেষ্টা করো, লেগে থাকো। আজকে তুমি যে অ্যান্সারটা পারতেছো না, হয়তো আগামীতে সবার আগে অ্যান্সার উত্তর দিতে পারবো তুমি, হইতে পারে না। সৃষ্টিকর্তা তো অনেক কিছু করতে পারেন, তোর এই জিনিসটা তো তার কাছে ব্যাপারই না। চালিয়ে যাও চেষ্টা। আমরা একেবারে আগামী 4 মাস 5 মাস মানে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আল্লাহ যদি আমাদের ভায়াত দিয়ে রাখেন, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আমাদের যদি সুস্থ রাখেন, ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো তাতে তোমার একটা বিশ্ববিদ্যালয় সিট নিশ্চিত হতে পারি, নিশ্চিত করতে পারি। তো ভাইয়া, প্রিয় ভাইরা, আজকে ক্লাসটা অনেকেই বলছি তোমাদেরকে। ওকে ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্ত রাখতেছি। তোমাদের সাথে আবার অন্য একটা সময় ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুব শীঘ্রই, সময় খুব ঘনিয়ে আসতেছে, খুব শীঘ্রই হয়তো এই এখন অনলাইনে কথা বলতেছি, খুব শীঘ্রই হয়তো তোমাদের সাথে আবার অফলাইনে কথা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।